রাশেদ খান, দুটো বিষয় একটু জানার চেষ্টা করব যে দুটো নিয়ে দেশ রূপান্তর আর একটা পত্রিকা আমরা দেখতে পাচ্ছি, সময়ের আলো, তারা প্রতিবেদন তৈরি করেছে। আপনি বলেছেন জামাত নামের হাঙর এনসিপিকে গিলে ফেলেছে। মানে প্রথম কথা হচ্ছে এনসিপি তো তরুণদের রাজনৈতিক দল এবং তারা আসলে এই নতুন বাংলাদেশে যারা আসলে তৈরি করার ক্ষেত্রে আন্দোলনটা করেছিল, তাদের ফ্রন্ট লাইনার যারা ছিল তাদেরই একটা সংগঠন আমরা দেখতে পাই। তাদেরকে গিলে ফেলা কি এত সোজা? দেখেন, ইরান থেকে ফিরে এসেই এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে বিএনপিকে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া হবে। তার প্রেক্ষিতে মূলত আমার এই বক্তব্য। এনসিপি এখনো পর্যন্ত বাংলাদেশে যে রাজনীতি করছে, হ্যাঁ তারা ভালো করছে, মাঝে মধ্যে খারাপ করছে, কখনো জামাতের সাথে আমাদের এনসিপির আমরা দেখেছি তাদের উত্থান পতন। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল যে ৭১-এর দায় যাদের আছে তাদের সাথে আমরা জোটে যাব না। এনসিপি জামাতকে বলেছিল যে জামাত সংস্কারের নামে পিআরের নামে প্রতারণা করছে। নাহিদ ইসলাম নিজে এই কথা বলেছিল। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি জামাত সম্পর্কে যে মন্তব্য করেছিল যে জামাত সংস্কারের নামে ভণ্ডামি করছে। জামাত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্র বিরোধী একটি দল। জামাত ভারতের এক্সটেনশন, এই কথাগুলো বলা হয়েছিল। এবং ওই সময় মূলত বিএনপির সাথে এনসিপির আসন নিয়ে আলোচনা চলছিল। তো জামাতের বিরুদ্ধে বলে মূলত এনসিপি আসন ভাগিয়ে বেশি নিতে চেয়েছিল। কিন্তু যখন দেখলো যে বিএনপি আসলে ৪টি আসনের বেশি দিতে চায় না, তখন তারা বিএনপির বিরুদ্ধে বলা শুরু করলো এবং জামাতের কোলে উঠলো। দেখবেন যে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি এবং জামাতের মধ্যে অনেক ডিবেট। সেই সময় জামাতের সেক্রেটারি জেনারেল নিজে বলেছিল যে বাপের থেকে বেশি বাড়তে চেও না। নানান মত পার্থক্য আমরা দেখেছি। তো যাই হোক, তারা এখন বলছে যে আমরা আসলে সংস্কারের দাবিতে আমরা ঐক্যমতে এসেছি, আমরা এটা আসলে কোনো আদর্শিক জোট নয়, কোনো সমস্যা নেই, হতেই পারে। কিন্তু কথা হলো, যে সময় আপনি বলবেন যে বিএনপিকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে, বঙ্গোপসাগরেও বিএনপির জায়গা হবে না, তখন তো আমাকে আমার প্রতিবাদ জানাতে হবে। সেই প্রতিবাদের অংশ হিসেবে আমি সেই অতীত সেই বক্তব্যগুলো স্মরণ করিয়ে দিয়েছি। দেখেন, হ্যাঁ শুরুতে এনসিপির একটি উত্থান হয়েছিল গত বছরের যে জুলাই পদযাত্রা, সেখানে কিন্তু আমরা দেখেছি অসংখ্য মানুষ, মায়েরাও তাদেরকে দেখতে এসেছে। এইবারে জুলাই পদযাত্রা মানে এনসিপি দাবি করছে যে আমাদের বসন্ত চলছে। আমি দেখলাম যে এইবারে জুলাই পদযাত্রায় এনসিপির গুটি বসন্ত শুরু হয়েছে, খরা নেমে এসেছে, বৃষ্টির মধ্যে এনসিপির খরা চলছে। তো এই জন্য আমার আবার দেখবেন ডাক্তার যারারা তারা কিন্তু পদত্যাগ করেছে। যারা দেশের বাইরে থেকে মানে বিদেশে ছিল জুলাই গণঅভ্যুত্থানের সময়, এনসিপির সম্ভাবনা দেখে নতুন রাজনীতি করার জন্য বাংলাদেশে চলে আসলো। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী স্যারের মতন মুক্তিযুদ্ধের সময় চলে আসলো। সেই জুলাই গণঅভ্যুত্থানের সময় কিন্তু অনেকে গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য তারা দেশে চলে এসেছে, এনসিপিতে পরবর্তীতে যুক্ত হয়েছে। কিন্তু তারা যে সময় দেখলো যে একটা স্বাধীনতা বিরোধী শক্তির সাথে, যে শক্তির সাথে যাওয়ার কথা ছিল না, তাদের সাথে এনসিপি হাত মেলাচ্ছে, তারা কিন্তু এনসিপি ছেড়ে চলে এসেছে। এই জন্য আমি আজকে বলেছি যে জামাত নামক, এই জন্য আজকে আমি এই কথা বলেছি, জামাত নামক হাঙর এনসিপি কে গিলে খেয়েছে। দেখেন, আরেকটা কথা আমি বলেছি, সেটি হলো আজকে যে এই যে সকাল বিকাল বিভিন্ন ভাবে গণঅভ্যুত্থানের হুমকি দেওয়া হচ্ছে, বিপ্লবের হুমকি দেওয়া হচ্ছে, বিএনপির পতনের হুমকি দেওয়া হচ্ছে, আজকের বাংলাদেশে বিএনপি ছাড়া কোন দলের সক্ষমতা আছে আওয়ামী লীগকে ট্যাকল দেওয়া? একমাত্র বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কারণেই আওয়ামী লীগ কিন্তু রাজনীতিতে তারা কিন্তু কিছুই করতে পারতেছে না। এখন যদি বিএনপি এনসিপির নেতাদেরকে পাহারা না দেয়, এই আওয়ামী লীগের নেতারাই তো এনসিপিকে এই প্রশ্নটা বলে অনেকে তারা জানতে চাইবে, যদি বিএনপি আওয়ামী লীগ এভাবেই ট্যাকেল দেওয়া ক্ষমতা রাখে, তারা গেল 15 বছর ধরে কেন বিএনপি এভাবে গুম খুনের শিকার হবে? তারা তখনই ফাইট করতে। আমি যে লাইনটা বলছিলাম শেষ করি। যদি বিএনপি আওয়ামী লীগের নেতাদেরকে ট্যাকল না দেয়, তাহলে এই আওয়ামী লীগের নেতারা কিন্তু এনসিপি কে গিলে খেয়ে ফেলতে পারে। আমি এই কথা আজকেও বলেছি। দেখেন, হ্যাঁ আওয়ামী লীগ তো আসলে 16 বছর দমন পীড়ন করেছে, জামাতকে করেছে, আমাদেরকে করেছে, বিএনপি কে করেছে। কিন্তু জামাতের পক্ষ থেকে জামাত কিন্তু সর্বপ্রথম জামাতের আমির বলেছে যে এক ফ্যাসিস্টকে হটিয়ে আর এক ফ্যাসিস্টকে আমরা ক্ষমতায় আনবো না, বলেছে না? এমনকি বিএনপি কে সংস্কার বিরোধী, বিএনপি প্রতারক, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, এই কথাগুলো তারা বলেছে। আর এই কথাগুলো বলার মধ্য দিয়ে বিএনপিকে ভিলেন বানানোর একটা অপচেষ্টা তারা করেছে। এই কাজগুলো তো তারা করেছে। যে জুলাইয়ের যদি ঐক্য বিনষ্টের কথা বলেন, সেই ঐক্য বিনষ্ট সবার আগে জামাত ইসলাম করেছে। প্রথমত জামাত ইসলাম এনসিপির সাথে গাদ্দারি করেছে, এনসিপির সম্ভাবনাকে কিন্তু জামাত ইসলাম গলা টিপে হত্যা করেছে। আমি একটু ডক্টর ফয়সাল পারভেজের কাছে যাই এবং নিশ্চয়ই হজম হয়ে গেছে কিনা এটা জিজ্ঞেস করতে পারি।
যেমন ইসলামী আপনি প্রশ্ন করে দেন। না, এখন তো হজম হয়ে গেছে, এখন তো এনসিপি কে নতুন দল মনে করে না, সবাই মনে করে ডক্টর জামাত আর মোস্তফা ফয়সাল NCP পারভেজ, আমি একটু ওনার বক্তব্যটা শুনি, আপনি পুরোটা শুনলেন। জামাত নামের হাঙর এনসিপি কে গিলে ফেলেছে, এটা রাশেদ খান বলেছেন বোধহয় ঘন্টা 10 আগে। যদি সেটাই হয় তাহলে এতক্ষণে তো হজম হয়ে যাওয়ার কথা, মানে অথবা বদহজম। অথবা বদহজম হয়ে যাওয়ার কথা। মানে একটু ব্যাখ্যা করবেন আসলে জামাতে ইসলামী এনসিপি কে নিয়ে আসলে কি ফিল করছে? কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি যখন একটা কথা বলছে সেটা নিশ্চিতভাবে আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, যেহেতু 11 দলের মধ্যে তারাও আছে। সংক্ষেপে জি। জি, ধন্যবাদ আপনাকে। আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির কথাকে গুরুত্ব দিয়ে অনেক কিছু বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তার বিভিন্ন সময় বক্তব্য পক্ষে বিপক্ষে অনেক মিথস্ক্রিয়া আছে, এটা আলোচনা সমালোচনা পর্যালোচনা আছে, আমি সেদিকে যেতে চাই না। আসলে জামাত ইসলাম আর এনসিপি এমন কোন রাজনৈতিক দল নয় যাকে নির্ভর করে জামাতকে চলতে হবে। সুতরাং তাকে এনসিপি জামাতের কিংবা জামাতের এমন কোনো ক্ষুধা নেই যে এনসিপি কে তাকে খেতে হবে। মূল বিষয় হলো এনসিপির প্রয়োজনেই তার জামাত ইসলামের কাছে এসেছে। এনসিপি বিএনপির কাছে গিয়েছিল নাহিদ হাসান যখন পিআরআই বিরুদ্ধে কথা বলেছে। ইট ওয়াজ ভেরি আনফরচুনেট যে পিআর ছিল একটি সংস্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাংলাদেশকে ব্যালেন্স করা, রাজনীতি ব্যালেন্স করা। আজকে যে টু থার্ড মেজরিটির কারণে যে সমস্যাগুলো হচ্ছে, এটা যদি পিআর থাকতো তাহলে এই সমস্যাগুলো হতো না। যখন পিআর নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারিরা কিংবা নাহিদ ইসলামরা যখন জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, সংস্কারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, তখন তার বিএনপির সাথে বিভিন্ন আমার যতটুকু স্মৃতি পড়ে, কারণ আমি যখন নির্বাচনী মাঠে তখন ব্যস্ত ছিলাম, আমার যতটুকু মনে পড়ে তখন তারা এটা নিয়ে আলোচনা করছিল। দরজা খোলা আছে এরকম একটা শব্দ তারা বলেছিলেন, আমাদের মনে আছে। জি। তারা যখন হতাশাগ্রস্ত হয়েছে, পায়নি, তারপরে জামাতের কাছে এসেছে। জামাত ইসলামকে এনসিপির দরকার নাই, বরং আমি মনে করি যে জুলাইয়ের মধ্যে যে বাংলাদেশ এসেছে, এই বাংলাদেশকে যদি আমরা সামনে দিকে এগিয়ে নিতে চাই, যেহেতু তারা জুলাই বিপ্লবে তাদের একটা ভূমিকা ছিল, এই যুবকদের ভূমিকা ছিল, তাদেরকেও সাথে নিয়ে পথ চলাটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি তার ধারাবাহিকতায় তারা সহযোদ্ধা হিসেবে আছে। এখানে ছোট মাছ বড় মাছ, হাঙ্গর কিংবা চুনোপুটি এগুলো কোনো বিষয় নাই। আমি মনে করি আগামী দিনে বাংলাদেশকে যদি আমরা চালাতে চাই, সবাইকে মিলে চলতে হবে। সেই জায়গা থেকে আমি মনে করি জামাত এবং এনসিপি যারা একসাথে কাজ করছে, আরো ছোট ছোট দল একসাথে কাজ করছে এবং বিরোধী দল হিসেবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এটি বাংলাদেশের জন্য অবশ্যই ইতিবাচক হবে এবং মঙ্গলজনক হবে। খুবই চমৎকার বক্তব্য। এবং ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, সময় থাকলে আমরা আলাপটা দীর্ঘ করতাম, আপাতত এটা নিয়ে কারণ আন্তর্জাতিক ইস্যু রয়েছে। অনেক ধন্যবাদ। মানে এই প্রশ্নে রাশেদের কাছে একটা প্রশ্ন, বিএনপি কি গণপরিষদকে খেয়ে ফেলছে কিনা? আচ্ছা, আমি 1 মিনিটে বলি। আপনি 1 মিনিটে পারবেন না, আমি জানি। 1 মিনিটে পারবো। আচ্ছা, শোনেন, বিএনপি সবসময় সংবিধানের সংস্কার, সংশোধন এগুলো চেয়েছে। এখন যেহেতু একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় ঐক্যমত কমিশনে সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়ে গেছে, বিএনপি যদি নতুন করে একই আলোচনা করতে যায়, তাহলে রাষ্ট্র পুনর্গঠনের জন্য বিএনপির যে পরিকল্পনা, সেটা কিন্তু বাস্তবায়িত হবে না। আপনি দেখছেন না যে এখন কিন্তু সংবিধান নিয়ে, জুলাই জাতীয় সনদ নিয়ে, গণভোট নিয়ে সংসদে প্রতিনিয়ত ডিবেট হচ্ছে। দেখেন, বাজেট অধিবেশনে সেখানেও কিন্তু এই জুলাই জাতীয় সনদ, নানান প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। তার মানে কি, বিএনপি এখন জামাতের পিছনে, জামাত যে দাবি করবে সেই দাবির সাথে বিএনপি তাল মিলিয়ে বিএনপি সময়টা নষ্ট করবে না। বিএনপি যদি সময়টা নষ্ট করে, জনগণের জন্য বিএনপি কিছুই করতে পারবে না। জামাত এবং এনসিপির পরিকল্পনা হলো বিএনপি যাতে কিছু না করতে পারে, সেই জন্য একের পর এক মীমাংসিত ইস্যু নিয়ে তারা ডিবেট করছে। এখনই আলাপে যাবো না, তাহলে অবশ্যই মোস্তফা ফয়সাল পারভেজের একটা বক্তব্য আমাকে নিতে হবে, কিন্তু এখন খুব চমৎকার জায়গায় এসে শেষ হলো। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সামনে আবার কথা হবে ডক্টর পারভেজ।